হচ্ছে ঠিকই, কিন্তু এত ভালো পুজো দিয়েছি যে মানে আমাদের মন ভরে গেছে। আর রিগরিম্বিকে তাই সেটাই বলছিলাম যে দেখ, অপেক্ষা করেছি কিন্তু অপেক্ষার ফল পেয়েছি। তো ঘড়িতে এখন প্রায় 12:30 মতো বাজে, আর আমি এখনই তোমাদের সামনে এলাম। সকাল থেকেই ভাবছি ব্লগটা আরম্ভ করে দেবো, কিন্তু এত কাজ ছিল যে সেগুলো আর করে উঠতে পারিনি। সেগুলো তাড়াতাড়ি করে তারপর তোমাদের সামনে এলাম। এখনো মানে প্রচুর কাজকর্ম রয়েছে, তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। একটু তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্নাগুলো আগে করে নিয়েছি। কি কি রান্নাবান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এই এত জামা কাপড় আমি ইস্ত্রি করছি, মানে এই শুধু এগুলোই নয়, মানে খেপে খেপে হচ্ছে। তো আজকে এখন এগুলো করছি, আবার সন্ধ্যেবেলা করবো। আসলে একটা জায়গার মানে প্ল্যানিং আছে আর কি, জায়গায় যাওয়ার আর কি প্ল্যান আছে। তো সে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানাবোই। তো আমার ব্লগ কন্টিনিউ করতে হবে তার জন্য। আর এগুলো আমি এখন ইস্ত্রি করে নেবো, তারপর স্নান করে করব খাওয়া দাওয়া। আর যেহেতু শীতকাল, আবার ঠান্ডার জায়গায় যাচ্ছি, তো জামা কাপড়ের পরিমাণটা তো বেশিই হবে। এমনি সময় তো 4 জনের জামা কাপড় প্রচুর হয়, তার মধ্যে আবার শীতকাল, অত জামা কাপড়, আবার ওই যেখানে যাচ্ছি প্রচুর ঠান্ডা। তো বুঝতেই পারছো কিরকম পাহাড় প্রমাণ লাগে যাবে, তো সেগুলো তো গোছাবই। আর আজ রান্না বান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে বানিয়েছি পাবদা মাছের ঝাল আর পাঁপড় ভাজা, আর এখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে টমেটো আর পেঁপে দিয়ে, আর এখানে করেছি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে পোস্ত। দুপুরের লাঞ্চ আজকে এই দিয়েই হয়ে যাবে। আমি একটু ভেজ পাস্তা বানিয়ে রেখেছিলাম খাওয়া দাওয়ার পর, তারপর এটাই এখন একটু গরম করে নিচ্ছি। শীতের দিন তো, ঠান্ডা হয়ে গেলে তারপর এই ফয়েলগুলোর মধ্যে প্যাকিং করে নেব। রিগরিম্বির কিন্তু টেস্ট করাও হয়ে গেছে। এবার এগুলো ঝটপট প্যাকিং করে ফেলি। ঘড়িতে এখন বাজে প্রায় 2:20, আর এই অসময় থেকেই আমি ব্লগটা আরম্ভ করে দিচ্ছি। তার কারণ হলো আজকে আমরা যাচ্ছি বেড়াতে। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা একটা জায়গায় যাবো। রিগরিম্বির তো স্কুলে ছুটি পড়েছে, ডিসেম্বরের ছুটি, তো সেই জন্য আজকেই সেই দিনটা এসে গেছে। তো আজকেই যাচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছে, আমি এখন মানে ঝটপট করে রেডি হচ্ছি। আর মাছগুলোকে খাবার দেওয়াও বাকি। আর কড়াইয়ের মধ্যে গরম হচ্ছে পাস্তা বানিয়েছি নিয়ে যাবো বলে। মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তো কড়াই রেখেছিলাম, সেটা গরম হচ্ছে। আর বেরোবার আগে তো প্রচুর কাজ থাকে। আর তার আগে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়। আগের দিন তো বলা হয়নি, আমরা মেঘালয়ে যাচ্ছি। মানে এখান থেকে যাব, এয়ারপোর্টে যাব। ওখানে আমাদের ফ্লাইট হচ্ছে 5:40-এ, 5:45। ওখান থেকে আমরা যাব গুয়াহাটিতে মায়ের মন্দিরে কামাখ্যা মাকে দর্শন করে তারপর শিলং যাব। আর শিলং থেকে যাব চেরাপুঞ্জি, ডাউকি, তারপর মাউলিলং, অনেক জায়গা ঘোরারই প্ল্যান আছে। তা তোমরা আমাদের এই ব্লগগুলো অবশ্যই কন্টিনিউ করবে, আর অনেক কিছু ওয়েট করে থাকবে এই ব্লগটাতে। আর চেষ্টা করব একটা নয়, বিভিন্ন পর্বের আকারে এই সব ব্লগগুলোকে নিয়ে আসার জন্য। কারণ ট্যুরটা আমাদের 5 নাইট 6 ডেজ, তো আমাদের অনেক জায়গায় রয়েছে। তো পিয়ালি যেরকম বললো, সব জায়গাগুলোকেই আমরা চেষ্টা করব আমাদের ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার। তোমরাও দেখো ব্লগগুলো কীরকম হয়, আশা করি এন্টারটেনিং হবে। আর এখন আমাদেরকে রেডি হয়ে নিতে হবে। পিয়ালি কিন্তু এখনো রেডি হয়নি, দেখো আমি রেডি হয়ে গেছি। মোটামুটি রেডি হয়েই গেছি, আসলে মেয়েদের তো অনেকগুলো কাজ থাকে না। তাই আর কথা না বাড়িয়ে তুমি রেডি হয়ে নাও। এদিকে দেখো, আর আমরা কিন্তু 8:30টার মধ্যে সব ডিনার করে শুয়ে পড়েছিলাম, নামেই শুয়ে পড়েছিলাম, কেউ ঘুমোয়নি। রিগরিম্বি উঠছে, মানে আমরাও ঘুমোইনি, ওরা উঠছে একবার করে, মানে মোবাইল একবার ল্যাপটপ নিয়ে বসছে, কখন 2:30 বাজবে আমরা বেরোবো। চলো তুমি রেডি হয়ে নাও, চলো আমরা বেরিয়ে যাই। আর তারপর গিয়ে কি হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে তার আগে আমার একটা ডিউটি আছে। আমার যে 8টা মাছ আছে, সেই মাছগুলোকে খাবার দিতে হবে। মানে আমার থেকে পিয়ালি খালি বারে বারে বলছে যে তুমি কিন্তু ওদের খাবারটা টাইমলি দিয়ে দিও। আর এখানে আমরা একটা খাতাটাও মেনটেন করছি। রিম্বি খাতাটা কোথায়? নোটবুকটা ফোটে নিয়েছিস তো? আর এখানে দেখো রিম্বিও রেডি হয়ে গেছে। এই হলো রিকের ড্রেস। রিক একটু উঠে দাঁড়া রে, মানে ড্রেসখানা তো ফাটাফাটি দিয়েছিস। হ্যাঁ, বাহ। আর এদিকে আমাদের ব্যাগগুলোও রেডি হয়ে গেছে। আর ওইখানে রিম্বি দাঁড়িয়ে আছে, হাতে আবার একটা ব্যাগও নিয়েছে। গুড মর্নিং। হাতে ভাইফোঁটায় পাওয়া নতুন ব্যাগ। ও যাই হোক, পেলে তুমি রেডি হয়ে নাও। আর চল রিক,
মাছটাকে খাবার দিয়ে দে। তুই দিবি না আমি দেবো? তুমি দিতে। এই হলো ভেকেশন ফুড। এতেই দেখো 5টা ট্যাবলেট আছে, আমি 3টে ট্যাবলেট দেবো। এই 3টে ট্যাবলেটই ওদের মোটামুটি 1 সপ্তাহ চলে যাবে, স্যালাইনের কাজ করে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি অল কমপ্লিট। তো এবার আমাদেরকে বেরোতে হবে। এখন বাজে 2:30। পিয়ালি কমপ্লিট তো? এবার তুমি পাস্তাগুলো ভরে নাও, ভরে নিয়ে চলো, বেরোতে হবে। আর আমাদের নিচে গাড়িও চলে এসেছে, গাড়ি 2টোর সময় বলা ছিল, গাড়ি এসে গেছে। চলো রিম্বি ব্যাগটা নিয়ে নে। ও রিম্বির জন্য এই ব্যাগটা আছে, রিকের এটা। পিয়ালি চলো। এখন আমরা চলেই এসেছি এয়ারপোর্টের ভেতরে। পিয়ালি, রিক, রিম্বি সবাই ব্যাগ নিয়ে এগিয়ে চলেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 5:45। আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের গেট নাম্বার 103 দিয়ে যেতে হবে। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 5:45। অনেকটাই সময় আছে হাতে, কারণ এখন বাজছে 3:35। আর বসে বসে ঘুমিয়ে তো নিতেই হবে। আর আমাদের ট্রাভেল টাইম হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের। আমাদের ফ্লাইটটা ওখানে গিয়ে পৌঁছচ্ছে 5:45-এ ছাড়ছে, আর ওখানে গিয়ে আমরা রিচ করছি 6:55 এখন নাগাদ। তো 1 ঘন্টা 10 মিনিট মতো। তো যাই হোক, চলো এগিয়ে যাই 103 নম্বর গেটের কাছে। আগে যাকে রাইট। ঠিক আছে, চলো। পিয়ালি তো রিম্বি আমাদের সকলের জন্য পাস্তা বানিয়ে নিয়ে এসছে। আর রিম্বির মুখটা দেখে মনে হচ্ছে ও যে কতবার চুরি করে খেয়েছিস তুই। হ্যাঁ, এই বোর্ডিং পাসগুলো কোথায়? পিয়ালির হাতেই সব কিছু। আমাদের তো ফ্লাইট শিডিউল ছিল 5:45-এ, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে অ্যানাউন্স করলো যে ডিউ টু ওয়েদার কন্ডিশান, ব্যাড ওয়েদার কন্ডিশান 6:30 হবে ডিপার্চার টাইম। মানে প্রায় 1 ঘন্টা মতো ডিলেড হয়ে গেল। আর সেই কারণের জন্য খিদেও পেয়ে গেছে। আর তাই পিয়ালিকে বললাম, চলো তুমি যে পাস্তা বানিয়ে নিয়ে এসছো বাড়ি থেকে, সেগুলো একটুখানি খাওয়া যাওয়া করো, মানে সেগুলো খাওয়া দাওয়া করা যায়। আর রিম্বি ওই জন্যে সার্ভও করে দিচ্ছে। ঠিক আছে, খুলে দে রিম্বি, দেখি। আরে সাবাস, চলো পিয়ালি, চলো চলো। এই হলো আমাদের ফ্লাইট, আর এতে করেই আমরা বেরিয়ে যাব। এর ডিপার্চার টাইমটা 6:30 করে দিয়েছে। চল, লাইনে দাঁড়াও। আমি আর রিম্বি এখানে বসে পড়েছি, আর আমাদের ঠিক অপোজিটেই আছে পিয়ালি আর রিক।
থ্যাংক ইউ। আমাদের ফ্লাইটের ভেতরে একটা করে পনির রোল আর তার সঙ্গে একটা করে জলের বোতল, ইটস অ্যাবসলিউটলি কমপ্লিমেন্টারি। আমরা চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে নেমেই দেখছি কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই এরিয়াটা। দেখো, তাই আমারও ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। আর আমি এখন ওয়েট করছি আমাদের ব্যাগেজগুলোর জন্য, আর এই ব্যাগেজ ক্লেম কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক কতক্ষণে সেটা এসে পৌঁছায়। আর আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর প্রদীপদার গাড়িও চলে এসছে, আর এখন গাড়িতে সব মালপত্র ওঠাচ্ছে রিকারোর বাবা। আর আমরা এখন যাব কামাখ্যা মায়ের মন্দির, ওখানে পুজো টুজো দিয়ে তারপর যাবো শিলংয়ের উদ্দেশ্যে। চলো, এই প্রদীপদা এসে গেছেন আমাদের। এখন প্রদীপদাকে নিয়ে আমাদের সফর শুরু হলো। এখন আমরা যাব কামাখ্যা মায়ের মন্দির দর্শনে। তো দেখা যাক, চলো আর দেরি করা যাবে না। আমাদের এই যে পুরো ট্যুর, মেঘালয় ট্যুর, এর জন্যে কিন্তু যে শেখর ভাই আছে, ট্যুর কিংডমের যে শেখর ভাই আছে, সেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আর আমাদের সঙ্গে প্রদীপদাকে দিয়ে দিয়েছেন। প্রদীপদাই হচ্ছে আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবেন। আর প্রদীপদাকে সেটাই আমি জিজ্ঞেস করছিলাম যে প্রদীপদা, আমাদের যে সমস্ত হোটেলগুলো করেছেন সব ঠিকঠাক আপনি দেখে নিয়েছেন তো? তো প্রদীপদা একটা ভালো কথা বললেন। হ্যাঁ, আমি বললাম যে বাঙালিরা কি খাওয়া আর ভালো করে শোয়াটা যদি না হয় মাথাটাই গরম হয়ে যায়। যদি সময়ে খাওয়াটা না পায় তাহলে তো অনেক সব কিছু শেষ। খাওয়াটাই মেইন আর শোয়াটাই মেইন। শিলংয়ে কতদিন রয়েছেন আপনি? আমি ছোট থেকে শিলংয়ে আছি। আচ্ছা, এরপর মধ্যে শিলংয়ে আমার ফ্যামিলি সবাই শিলংয়ে যায়। আচ্ছা, আমার ছেলে একটা, আচ্ছা, এবার ক্লাস 5-এ পড়ে। এটা হচ্ছে নীলাচল পাহাড়। নীলাচল পাহাড়ের এক অংশ। নীলাচল পাহাড়ের একটা অংশ। আর এই নীলাচল পাহাড়েই কি কামাখ্যা মায়ের মন্দির? এই হলো কামাখ্যা মা মন্দিরের গেট। এখানে কি নামিয়ে দেওয়া হয় নাকি গাড়ি উঠে যাবে? একদম গাড়ি নিয়ে যাবে। আগে তো এখান থেকে মানুষ হেঁটে হেঁটে যেত। আচ্ছা, এখন গাড়ি সম্পূর্ণ চলে যায় না? সম্পূর্ণ মন্দিরে চলে। আচ্ছা, আর আমরা এখন কামাখ্যা মন্দিরে যাচ্ছি। ভালোই ভিড় রয়েছে কামাখ্যা মন্দিরে, তো সবসময় ভিড় লাগে, মানে ভিড় থাকে বছরের সব সময়। এখন গিয়ে দেখি আমাদের কতক্ষণ দাঁড়াতে হয়। এখন যিনি আমাদের পুজো করিয়ে দেবেন সেই ভদ্রলোক বললেন ইনফরমেশন সেন্টারের সামনে এসে আমাকে ফোন করুন। দেখা যাক কতটা কি হয়। কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা। নমস্কার দাদা। এই যে দেখুন, সকালবেলা থেকে টিকিট আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, এখন তো আমি তো আপনাদের বুকিং করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আসে কিনা, দিবে কিনা একবার চলুন 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 চলুন, যদি পাওয়া যায় তাহলে পাবেন। চলুন চলুন দাদা, চলুন। যদিও আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু তবুও মায়ের কৃপায় আমার মনে হচ্ছে আমরা 4টে পাস জোগাড় করতে পেরেছি। আমরা ভিআইপি টিকিট নিলাম, 501 টাকা করে এক একটা টিকিটের জন্য পে করতে হলো আমাদের। দেখা যাক, মায়ের দর্শনটা পেলেই সার্থক হবে আমাদের। আর এখন ওই ভিআইপি টিকিট নেওয়া হয়েছে, তো ওই লাইনেই এখন বসে আছে। এখানে কতক্ষণ বসে আছে জানি না। পুজো দেওয়ার জন্য আমরা ওয়েট করছি। আমরা নয়, অনেক মানুষ, অনেক মানুষজন এখানে ওয়েট করছে। তো তার আগে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে এলাম। হ্যাঁ, আর দেখাই, দেখো কত লোক ওয়েট করছে এখানে। এই এত লোক ওয়েট করছে, এবং আমি ডালা যখন কিনতে গেলাম তখন দেখলাম অনেক লোক লাইনে রয়েছে। তো দেখা যাক কখন মা আমাদের দর্শন দেন। আমরা 9টা 15 লাইন দিয়েছিলাম, আর এখন প্রায় বাজছে 12টা। এখন আমাদের সবে ডাক এসেছে এবং সবাই মিলে আমরা যাচ্ছি লাইন দিয়ে।
সাবধানে চল রিম্বি। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ঠিকই, কিন্তু এত ভালো পুজো দিয়েছি যে মানে আমাদের মন ভরে গেছে। আর রিম্বিকে তাই সেটাই বলছিলাম যে দেখ, অপেক্ষা করেছি কিন্তু অপেক্ষার ফল পেয়েছি। তো আমরা খুব সুন্দর করে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর এখন চলে যাচ্ছি উমিয়াম লেকের উদ্দেশ্যে। আমরা এতক্ষণ গুয়াহাটি থেকে আসছিলাম, এখন আমরা ঢুকে যাচ্ছি, এন্ট্রি করছি মেঘালয়। আমরা ঢুকে গেছি। আর প্রদীপের গাড়িতে যেতে যেতে কিন্তু বহু পুরনো সব মোহাম্মদ রফির কত সুন্দর সুন্দর গান আমরা শুনতে যাচ্ছি। এখানে রিম্বি শুয়ে পড়েছে, ওদের আর শরীর দিচ্ছে না। পিয়ালি কিছু বলবে? তুমি একটু ঘুমিয়ে নাও, কারণ গোটা রাত তো ঘুম নেই। শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছে। প্রায় 9:30টার সময় আমরা ঢুকেছি, আর পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে প্রায় আমাদের 1:30টা বাজলো, তাই না? আর পিয়ালিকে আমি বলছি দেখো, কপালে এত বড় বড় টিপ পরিয়ে দিয়েছে, কি করে এটাকে তুলতে হবে, ধুয়ে নিতে হবে, তা নাহলে প্রত্যেকেরই কপালে একটা বড় বড় করে লাল লাল টিপ রয়েছে। এই জায়গাটার নামটা কি? রিভয় ডিস্ট্রিক্ট নংপু। রিভয় ডিস্ট্রিক্ট নংপু। এইখানেই নাকি বেশি মাত্রায় আনারসের চাষ হয়, 12 মাসে পাওয়া যায়। ছোটা 50 আর বড়া 80। আমরা তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর বেরিয়ে গিয়েছি উমিয়াম লেক যাওয়ার জন্য। তো ইন বিটুইন এই খাসি কাছে হাইওয়ে ধাবা বলে একটা জায়গায় আমরা একটুখানি দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, একটু রিফ্রেশ হয়ে নেওয়ার জন্য। রিম্বি খুব আপসেট হয়ে পড়েছে যে শরীরটা ভালো লাগছে না। তো যাই দেখি কি চাটা পাওয়া যায়। আর এখানে তো দেখালে আমি তোমাদের আনারস রয়েছে দেখলাম। প্রদীপদার মুখ থেকে এখানে একটা কিন্তু খুব সুন্দর মানে অদ্ভুত গল্প শুনলাম। সেটা হচ্ছে এখানকার ছেলেরা মেয়েদের বিয়ে করে না, মেঘালয় মেয়েরা ছেলেদের বিয়ে করে। আর বিবাহিত মেয়েদের কিভাবে চেনা যাবে? এই যে 2 পার্ট, যেটা এদের ড্রেস বলে, খাসি ট্র্যাডিশনাল ড্রেস, যেটা ইংরেজিতে বলে, আর এদের ভাষায় জেমসাইন বলে। হ্যাঁ, তো এই জেমসাইনটা হলো নিচে এক পার্ট, উপরে এক পার্ট, আর একটা এই ইসে বলে, কি বলে এটাকে, ব্লাউজের মতো একটা থাকবে। আচ্ছা, আর উপরে একটা ইয়ে থাকবে। এতে বোঝা যাবে যে এটা বিবাহিত। মানে দুটো পার্ট থাকবে, নিচে একটা থাকবে, উপরে একটা থাকবে। আর অবিবাহিত মেয়েরা যারা হয় তারা কি নরমালি যেরকম চুড়িদার এরকম পরে। আচ্ছা, কোনো সময় শখে 1 পার্ট পরবে। আচ্ছা আচ্ছা, মানে যারা অবিবাহিত হবে তারা শুধু একটা পার্ট থাকবে, ওটা শখে পরে। কিন্তু যারা বিবাহিত হবে সেটা দেখলে বোঝা যাবে যে দুটো পার্ট থাকলে তারা বিবাহিত। এরা এখানে কি ওরা সিঁদুর পরে না? না, সিঁদুর ওটাতে পরেছে। ও আচ্ছা আচ্ছা, বাহ, একটা সুন্দর জিনিস জানা গেল। কিন্তু আমরা এখন যাচ্ছি উমস্নিং এর কাছাকাছি, আর এখানে এসেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমাকে বলছে প্রদীপদা যে আপনি তো মেঘের দেশে আসতে চেয়েছিলেন, দেখুন এখানে এসেই মেঘ থেকে বৃষ্টি পেয়ে গেলেন আপনি। আমরা উমিয়াম লেকের কাছে চলে এসেছি, কিন্তু রাস্তাতে আমাদের একটু ছোট্ট অসুবিধা হয়ে গেল। রিম্বির শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে একটু দাঁড়িয়ে যেতে হয়েছিল, আর সেই কারণেই এখন একটুখানি অন্ধকার হয়ে গেছে। এই দেখো, অনেক বড় লেক, হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। আমরা যাচ্ছি তবু এন্ট্রি পয়েন্টের কাছে, দেখা যাক আমাদের অ্যালাউ করে কিনা। 5টা অবধি খোলা থাকে না। এইটাই হলো উমিয়াম লেক। আর এখন একদম মেঘে ছেয়ে গেছে, বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে।